পড়ছিলাম গ্লাইকোলাইসিস। তোমরা জানো যে গ্লাইকোলাইসিস গ্লুকোজ মেটাবলিজমের মেইন একটা পাথওয়ে হচ্ছে গ্লাইকোলাইসিস, যেখানে গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হয় যদি অক্সিজেন থাকে, এবং যদি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন ল্যাকটেট তৈরি হয়। তাহলে যদি পাইরুভেট তৈরি হয় সেই প্রসেসকে আমরা বলি অ্যারোবিক গ্লাইকোলাইসিস। যখন অক্সিজেন থাকে আর অক্সিজেন যখন থাকে না সেই প্রসেসকে আমরা বলি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। আমরা পাথওয়ে পড়েছিলাম। আজকে আমরা পড়ব যে কতটুকু এনার্জি প্রডিউস হয় এই গ্লাইকোলাইসিস প্রসেসে। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে স্টেপগুলো বলেছিলাম যে কোনো কোনো স্টেপে এটিপি ইউজ হয়। হ্যাঁ, যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতে একটা এটিপি ইউজ হয়। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরির জন্য আরেকটা এটিপি ইউজ হয়। তাহলে এটিপি ইউজ হচ্ছে দুইটা স্টেপে, আর এরপরে এটিপি প্রডিউস হচ্ছে এখানে দেখো দুইটা স্টেপে। একটা হচ্ছে ফসফোগ্লিসারেট কাইনেজ যেখানে কাজ করবে এই এনজাইমটা, আরেকটা হচ্ছে পাইরুভেট কাইনেজ যে স্টেপে কাজ করবে সেখানে। এখন এই আরেকটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমে গ্লুকোজ একটা থেকে আসছিল, কিন্তু এই স্টেপে এসে যেখানে কিনা গ্লিসারলডিহাইড 3 ফসফেট, সেখানে এসে 3 কার্বন কম্পাউন্ড হয়ে যায়। 3 কার্বন কম্পাউন্ড হওয়ার পরে তখন কিন্তু এখান থেকে গ্লুকোজে ছিল 6 কার্বন, এখানে এসে দুইটা হয়। হ্যাঁ, দুইটা হয়ে যায়, কাজে এরপরে থেকে যেগুলো প্রডিউস হবে সবই কিন্তু ডাবল ডাবল হবে। তাহলে এটিপি এখানে দুইটা তৈরি হবে, এখানেও দুইটা প্রডিউস হবে। হ্যাঁ, তাহলে এখানে 4টা এটিপি প্রডিউস হচ্ছে, এবং এই যে সরাসরি এটিপি আমরা পাচ্ছি এই স্টেপগুলোতে, এই এটিপি প্রোডাকশনের এই প্রসেসটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল এটিপি প্রোডাকশন। সেলের মেইন এটিপি প্রডিউস হয় আসলে মাইটোকন্ড্রিয়ায়, রেসপিরেটরি চেইনে। এবং এখানে যে একটা দেখতে পাচ্ছ NADH তৈরি হচ্ছে, এই NADH এটাকে আমরা বলি রিডিউসড কোএনজাইম। এই কোএনজাইমটা মাইটোকন্ড্রিয়ায় যাবে, রেসপিরেটরি চেইনে গিয়ে ওখানে ফার্দার আরও কিছু রিয়াকশন হবে, এবং সবশেষে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রসেসে ওখানে এটিপি তৈরি হবে। একটা NADH থেকে 3টা এটিপি তৈরি হয়। তাহলে এখানে এই স্টেপে আমরা দেখছি যে এই স্টেপটা আসলে দুইটা NADH তৈরি করছে। তাহলে এখান থেকে আমরা এটিপি পাবো 6টা। হ্যাঁ, তাহলে আমরা যদি হিসাব করে দেখি টোটাল কতগুলি এটিপি তৈরি হচ্ছে বা ইউজ হয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখব যে রেসপিরেটরি চেইনে আমরা এটিপি পাচ্ছি 6টা, যেটা কিনা NADH থেকে আসছে। NADH যেহেতু দুইটা, কাজেই এটিপি একটা থেকে 3টা করে এটিপি পাবো, মোট 6টা এটিপি পাচ্ছি। আর সাবস্ট্রেট লেভেলে এটিপি তৈরি হচ্ছে দুইটা জায়গায় দুইটা করে, তাহলে 2 2 4, 4টা এটিপি পাচ্ছি আমরা সাবস্ট্রেট লেভেলে। আর প্রথম দিকের স্টেপে দুইটা স্টেপে এটিপি ইউজ হয়েছে, দুইটা এটিপি। তাহলে এটিপি এই দুইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে টোটাল এই 4 8 6 10, 10 থেকে দুইটা বাদ দিয়ে আমরা এটিপি পাচ্ছি 8টা। তাহলে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে আমরা 8টা এটিপি পাচ্ছি। ঠিক আছে, আর যদি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয় ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, এখন অক্সিজেন যদি না থাকে তাহলে রেসপিরেটরি চেইন অক্সিডেশন এটা হতে পারবে না। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ায় অক্সিডেশন হবে না। তাহলে এই যে NADH যেটা তৈরি হচ্ছে, এই NADHটা তখন মাইটোকন্ড্রিয়ায় না গিয়ে এটা তখন পাইরুভেটকে ল্যাকটেটে কনভার্ট করতে এই H2H ইউজ হয়ে যাবে। তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে এই জন্যই আমরা এন্ড প্রোডাক্ট পাই ল্যাকটেট। এবং এখানে এই রেসপিরেটরি চেইন অক্সিডেশন তাহলে হচ্ছে না। তাহলে বাকি এটিপিগুলো ঠিকই থাকছে, সাবস্ট্রেট লেভেল এটিপি ঠিকই প্রডিউস হবে। তাহলে সাবস্ট্রেট লেভেলে আমরা 4টা এটিপি পেয়েছিলাম, এবং 2টা এটিপি আমরা ইউজ করে ফেলেছিলাম, যে 4 - 2 আমরা 2 এটিপি পাচ্ছি। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস থেকে নেট এটিপি পাবো 2টা, আর অ্যারোবিক গ্লাইকোলাইসিসে নেট এটিপি পাবো 8টা। আচ্ছা, তাহলে এখন গ্লাইকোলাইসিস, একটা সেলে যখন গ্লাইকোলাইসিস হয় এটা আমাদের কি উপকার করে বা কি অপকার করে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্স, কেন গ্লাইকোলাইসিস হওয়া দরকার। গ্লাইকোলাইসিস এমন একটা মেটাবলিক পাথওয়ে যেটা আমাদের সবগুলি সেল, আমাদের বডির প্রতিটা সেল এটা ইউজ করতে পারে। আমরা আরও যখন মেটাবলিক পাথওয়ে দেখব তখন দেখব যে এটার নির্দিষ্ট সাইট আছে। সব মেটাবলিক পাথওয়ে সবগুলো সেলে চলতে পারে না, কিন্তু গ্লাইকোলাইসিস একটা পাথওয়ে যেটা আমাদের বডির সব সেলে এই প্রসেসে এটিপি তৈরি করতে পারে, হ্যাঁ, এনার্জি পায়।
আরবিসিতে মাইটোকন্ড্রিয়া নাই, হ্যাঁ, যদি অক্সিজেন আছে, যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই কাজে আরবিসিতে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস চলবে, হ্যাঁ? এবং আরবিসি শুধুমাত্র এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস থেকেই এনার্জি পাবে, আর কোনো প্রসেস এনার্জি প্রডিউসিং আর কোনো প্রসেস আরবিসিতে চলে না। তাহলে আরবিসি শক্তি পাওয়ার বা এটিপি পাওয়ার একমাত্র সোর্স হচ্ছে এই গ্লাইকোলাইসিস। আমাদের স্কেলেটাল মাসল নর্মালি তো গ্লাইকোলাইসিস প্রসেসে এটিপি তৈরি করে ইউজ করে, এবং স্টারনিয়াস এক্সারসাইজ যখন করবে এই গ্লাইকোলাইসিসই হচ্ছে মেজর সোর্স অফ এনার্জি। তারপর কোনো কোনো টিস্যুতে যদি অক্সিজেন সাপ্লাই কমে যায়, হ্যাঁ, সেই কন্ডিশনকে আমরা বলি অ্যানক্সিয়া, হ্যাঁ, হাইপোক্সিয়া, অক্সিজেন সাপ্লাই একেবারে না পেলে বলি অ্যানক্সিয়া। তাহলে এই অ্যানক্সিক এপিসোডে একটা টিস্যুর বেঁচে থাকার জন্য নানান মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য সবসময় এনার্জির প্রয়োজন হয়, হ্যাঁ, বিশেষ করে সোডিয়াম পটাশিয়াম পাম্প চালানোর জন্য এটা এটিপি দরকার হয় প্রতিটা মুহূর্তেই, হ্যাঁ। তাহলে এই অ্যানক্সিক এপিসোডে একটা টিস্যু সার্ভাইভ করতে পারে এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস চলার ফলে। আচ্ছা, আর গ্লাইকোলাইসিসের বিভিন্ন স্টেপে আমরা যে এনজাইমগুলো দেখেছি, এই এনজাইমগুলো যদি কোনো ডেফিসিয়েন্সি হয় তাহলে কী হবে, বিশেষ করে আরবিসির ক্ষেত্রে যদি আমরা দেখি, আরবিসির এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এই পাম্পটা চলার জন্য আরবিসির একটা বাইকনকেভ শেপ, যেটা আরবিসির জন্য নেসেসারি, এই বাইকনকেভ শেপটা মেনটেন হয়। যদি ওই পাম্পটা বন্ধ হয়ে যায়, এটিপির সাপ্লাই না থাকে, পাম্পটা বন্ধ হয়ে যায়, তাহলে এই আরবিসির বাইকনকেভ শেপটা থাকে না, তখন এটা একটু মানে রাউন্ড শেপ হয়ে যায় এবং স্ফেরোসাইটের মতো হয়ে যায়, এবং তখন কিন্তু এই আরবিসিটা ব্রেকডাউন হওয়ার, লাইসিস হওয়ার চান্স থাকে অনেক বেশি, যেটা কিনা আমরা হেমোলাইটিক এনিমিয়াতে দেখি, হিমোলাইসিস হয়, আরবিসিগুলো ভেঙে যায় যার ফলে এনিমিয়া ডেভেলপ করে। তাহলে গ্লাইকোলাইসিসের যেসব এনজাইম আছে সেগুলো যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হিমোলাইটিক এনিমিয়া হতে পারে। আচ্ছা, গ্লুকোজ থেকে আমরা যে এনার্জি পাই, তাহলে আমরা খাই কিন্তু এনার্জির জন্য। তাহলে কার্বোহাইড্রেট খেলে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে গ্লুকোজে কনভার্ট হচ্ছে এবং গ্লুকোজ সেলের ভেতরে আমাদের এনার্জি প্রডিউস করছে। তাহলে এনার্জি প্রডিউসের গ্লুকোজ থেকে কিন্তু আরও এনার্জি আমরা পাবো, কিন্তু এই গ্লাইকোলাইসিসটা হচ্ছে একদম প্রাইমারি স্টেপ, প্রিলিমিনারি স্টেপ হচ্ছে এই গ্লাইকোলাইসিস। আবার গ্লাইকোলাইসিসে তোমরা খেয়াল করেছো যে কিছু স্টেপ আছে রিভার্সিবল, কিছু আছে ইরিভার্সিবল। রিভার্সিবল স্টেপগুলো যখন কিনা গ্লুকোনেওজেনেসিস হয়, মানে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি করা হয়, ওই রিভার্সিবল স্টেপগুলো এই গ্লুকোনেওজেনেসিস ইউজ করতে পারে, হ্যাঁ, ওই এটা এক্সট্রা কোনো এনজাইম লাগে না, গ্লাইকোলাইসিসের এনজাইমই এই স্টেপগুলোকে রান করতে পারে। আচ্ছা, আর কিছু নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরি, নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরির জন্য যে কার্বন স্কেলিটনটা দরকার হয় সেটা এই গ্লাইকোলাইসিস স্টেপ থেকে প্রোভাইড করে, হ্যাঁ, যেমন পাইরুভেট, এটা থেকে গ্লিসারল, ফ্যাটের গ্লিসারল পার্টটাও তৈরি হতে পারে, আবার নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে এই গ্লাইকোলাইসিসের, এই মানে গ্লাইকোলাইসিস সাবস্ট্রেটগুলোকে প্রডিউস করে, সাপ্লাই করে। যেখানে খেয়াল করে দেখো, আমরা এখানে গ্লাইকোলাইসিসের ইম্পর্টেন্স বললাম, অনেক সময় আমরা তোমাদের জিজ্ঞেস করি যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ইম্পর্টেন্স কি। মানে খেয়াল করে দেখো, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে আমাদের কি উপকারটা হয়, হ্যাঁ, যে আমাদের সেলগুলোর কি উপকার হয়। তো দেখো যে আরবিসিতে শুধুমাত্র অ্যানারোবিক গ্লাইকোলাইসিসই চলে, কাজেই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস না থাকলে কিন্তু আরবিসির এনার্জি পাওয়ার আর কোনো রাস্তা ছিল না। স্টারনিয়াস এক্সারসাইজ যখন করা হয়, আমাদের স্কেলেটাল মাসল নর্মালি অ্যারোবিক গ্লাইকোলাইসিসে এনার্জি পায়, কিন্তু যখন স্টারনিয়াস এক্সারসাইজ হয় তখন কি অক্সিজেন সাপ্লাই অতটা দিয়ে সারতে পারে না, হ্যাঁ, তখন হাইপোক্সিয়া ডেভেলপ করে, তখন মাসলগুলো কি করে এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে এনার্জি নিয়ে সার্ভাইভ করতে পারে, হ্যাঁ। যেমন স্কেলেটাল মাসল তো এইভাবে সার্ভাইভ করে, অন্য যে কোনো টিস্যু সার্ভাইভ করে এই অ্যানক্সিক এপিসোডে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে। আমাদের কার্ডিয়াক মাসল আছে যেটা কিনা এনার্জি মেইন, ওটার এনার্জি সোর্স হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন থেকে সেটা এনার্জি নেয়, হ্যাঁ। কাজেই যখন এইরকম অক্সিজেন সাপ্লাই না থাকে, হ্যাঁ, যদি কোনো কারণে অ্যানক্সিয়া ডেভেলপ করে, কার্ডিয়াক মাসল যদি অক্সিজেন না পায়, তাহলে যেহেতু ওখানে এই গ্লাইকোলাইসিসটা কম চলে, ওটা মেইনলি ডিপেন্ড করে, এনার্জির জন্য ডিপেন্ড করে ফ্যাটি অ্যাসিডের উপরে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, কার্ডিয়াক মাসলগুলো কিন্তু ইজিলি ডেথ হয়ে যায়, অ্যানক্সিয়া তখন অক্সিজেন সাপ্লাই পাবে না, সেলগুলো ডেথ হয়ে যাবে, হ্যাঁ। সেই যেমন আমরা দেখি মায়োকার্ডিয়াল ইনফার্কশনে, হ্যাঁ,
বা ইসকেমিক হার্ট ডিজিজে, তখন এই সেল কার্ডিয়াক মাসল সেলগুলো ডেথ হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে সুবিধা অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের। আচ্ছা, আমরা গ্লাইকোলাইসিসের শেষে পেলাম পাইরুভেট। এরপরে এই পাইরুভেটটা কিন্তু আরও ফার্দার অক্সিডেশন হবে। তাহলে আমরা এই যে পাইরুভেটের ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞেস করি যে পাইরুভেট কি কি হতে পারে, বা পাইরুভেট আমরা আর কোথা কোথা থেকে পাই। এটা আমরা অনেক সময় জিজ্ঞেস করি। তাহলে পাইরুভেট আমরা এখানে আমরা দেখলাম যে আমরা গ্লুকোজ থেকে তো অবশ্যই পাইরুভেট পাচ্ছি গ্লাইকোলাইটিক পাথওয়েতে। অ্যামিনো অ্যাসিড থেকে আমরা পাইরুভেট পাই ট্রান্সঅ্যামিনেশন প্রসেসে। আর ফ্যাট যেমন টিএজি, ট্রাই অ্যাসাইল গ্লিসারল, এখানে গ্লিসারল যে পার্টটা আছে সেটা থেকেও আমরা এই পাইরুভেটটা পেতে পারি। তাহলে পাইরুভেটের সোর্স হয় গ্লুকোজ, না হলে অ্যামিনো অ্যাসিড, অথবা গ্লিসারল পার্ট অফ ফ্যাট। এই তিনটা হচ্ছে সোর্স হতে পারে। এখন পাইরুভেট তো পেলাম, পাইরুভেটের ফেট, পাইরুভেট আর কিসে কিসে কনভার্ট হতে পারে। আমরা একটা মেইন যে একটা কনভার্সন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলে, টিসিএ সাইকেলে রান করবে, কমপ্লিট অক্সিডেশন হবে। এটা ছাড়া কি হতে পারে, আমরা যদি একটু কম্পার্টমেন্ট ভাগ করে বলি, যেমন সাইটোপ্লাজমে কি হয় বা মাইটোকন্ড্রিয়ায় কি হয়। সাইটোপ্লাজমে দেখতে পাচ্ছি এটা কি হবে, পাইরুভেট থেকে আমরা এটা দেখেছি যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কি হয়, পাইরুভেটটা রিডিউসড হয়ে ল্যাকটেটে কনভার্ট হয়। এখানে এনজাইম লাগবে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, এলডিএইচ। ল্যাকটেটে কনভার্ট হতে পারে। আর একটা কি, ট্রান্সঅ্যামাইনেশন প্রসেসে পাইরুভেট থেকে আবার অ্যালানিন তৈরি হতে পারে, যেটা একটা অ্যামিনো অ্যাসিড। তাহলে ট্রান্সঅ্যামাইনেশনে অ্যালানিন তৈরি হতে পারে। আর একটা কি, গ্লুকোনেওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি হতে পারে। তাহলে গ্লুকোজ থেকেও যেমন পাইরুভেট তৈরি হয়, আবার পাইরুভেট থেকেও গ্লুকোজ তৈরি হয়। কিন্তু প্রসেসটা আলাদা। গ্লুকোজ থেকে পাইরুভেট হবে গ্লাইকোলাইসিস প্রসেসে, আর পাইরুভেট থেকে গ্লুকোজ হবে গ্লুকোনেওজেনেসিস প্রসেসে। এটা সাইটোপ্লাজমের ব্যাপার স্যাপার গেল। মাইটোকন্ড্রিয়া কি হতে পারে পাইরুভেটের ফেট, পাইরুভেট যদি মাইটোকন্ড্রিয়াতে ঢুকে একটা পাইরুভেটে কার্বন থাকে 3টা, তাই না? এখান থেকে যদি একটা কার্বন রিমুভড হয় তাহলে আমরা সেটাকে বলি ডিকার্বক্সিলেশন, তখন এটা হবে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। আর পাইরুভেটে একটা কার্বন অ্যাড হওয়ার প্রসেসকে আমরা বলি কার্বক্সিলেশন, তখন হবে অক্সালো অ্যাসিটেট। ঠিক আছে? তাহলে পাইরুভেটে একটা কার্বন অ্যাড হয়ে অ্যাসিটাইল অক্সালো অ্যাসিড তৈরি করতে পারে, আর একটা কার্বন রিমুভ হয়ে অ্যাসিটাইল কোয়ে ফর্ম করতে পারে। তাহলে এগুলো মোটামুটি পাইরুভেটের সোর্স এবং ফেট। আচ্ছা, এখন গ্লাইকোলাইসিসের পরের স্টেপটা কি হবে তোমরা একটু মনে করে দেখো। গ্লুকোজের আমরা পড়েছিলাম যে ইন্টারমিডিয়ারি মেটাবলিক পাথওয়ে অফ কার্বোহাইড্রেট অথবা গ্লুকোজ, সেখানে আমরা বলেছিলাম কি অ্যানাবলিক পাথওয়ে, ক্যাটাবলিক পাথওয়ে। ক্যাটাবলিক পাথওয়ের মধ্যে একটা ছিল কি অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে। তাহলে এই যে আমরা গ্লাইকোলাইসিসের শেষে পাইরুভেট পেলাম, এই পাইরুভেটটা এরপরে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে। তো এই কনভার্সনটা ইরিভার্সিবল স্টেপ, এবং এই কনভার্সনের ফলেই এই গ্লুকোজ অক্সিডেশনের জন্য টিসিএ সাইকেলে প্রবেশ করবে, বা সাইট্রিক অ্যাসিড সাইকেলে এটা প্রবেশ করবে। আচ্ছা, এখন আমরা জানি যে গ্লাইকোলাইসিসটা হলো সাইটোসলে, এটাকে ট্রান্সপোর্ট হতে হবে মাইটোকন্ড্রিয়ার ভিতরে সাইট্রিক অ্যাসিড সাইকেল রান করার জন্য, এবং এই কনভার্সনটা পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এই কনভার্সনটাও হবে মাইটোকন্ড্রিয়াতে। এখানে একটা ট্রান্সপোর্ট প্রোটিন থাকে যেটা ট্রান্সলোকেজ, এটা পাইরুভেটকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে নিয়ে যাবে, সাইটোসল থেকে মাইটোকন্ড্রিয়ায় নিয়ে যাবে একটা ট্রান্সপোর্ট প্রোটিন। সেখানে গিয়ে সেটা ডিকার্বক্সিলেশন প্রসেসে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, এবং এখানে যে এনজাইম লাগবে সেটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস। ঠিক আছে? এবং এই মেটাবলিজমটা ইনহিবিটেড হতে পারে কি ল্যাকটিক, যদি ইনহিবিটেড হয়, যদি পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট না হয়, কোনো কারণে এটা যদি বন্ধ থাকে, তাহলে কি হবে, পাইরুভেটটা ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, এবং তখন ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনটা বেড়ে যাবে, এবং ল্যাকটিক অ্যাসিডোসিস নামে একটা মানে একটা কন্ডিশন ডেভেলপ করতে পারে। তাহলে তখন আমাদের মানে এটার কারণে আরও কিছু অ্যাডভার্স সিচুয়েশন হতে পারে। ল্যাকটিক অ্যাসিডোসিস, যখন ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন হবে তখন সেই কন্ডিশনকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিডোসিস। আচ্ছা, তাহলে অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এটার জন্য আমরা স্যালিয়েন্ট ফিচারগুলো বলি। আমরা দেখি যেটা সাবস্ট্রেট হচ্ছে পাইরুভেট, প্রোডাক্ট অ্যাসিটাইল কোয়ে, সব ধরনের টিস্যুতে এটা হতে পারে, এবং কম্পার্টমেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটার নেচার ক্যাটাবলিক, এখানে যে এনজাইম কাজ করে একটাই এনজাইম, সেটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস, এবং এটাতে এই
পাইরুভেট ডিহাইড্রোজেনেস এটা আসলে একটা মাল্টি এনজাইম কমপ্লেক্স। এখানে NADH প্লাস H এটা তৈরি হয় এবং NADH যেখানেই তৈরি হবে আমরা জানি যে NADH এটা একটা রিডিউসড কোএনজাইম এবং এটা তারপরে কি রেসপিরেটরি চেইনে গিয়ে এটা ATP তৈরি করবে এবং একটা NADH থেকে 3টা ATP তৈরি হবে। তাহলে এই একটা পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েতে তৈরি হতে আমরা 3টা ATP পাই এবং একটা গ্লুকোজ থেকে যেহেতু পাইরুভেট আসে 2টা, আমরা এই স্টেপে আসলে একটা গ্লুকোজ থেকে 6টা ATP পাবো। আমরা রিঅ্যাকশনটা যদি দেখি, এখানে পাইরুভেটটা প্রথমে সাইটোসেলে ছিল, এখান থেকে মাইটোকন্ড্রিয়ায় চলে যাবে এবং এখানে এই মাইটোকন্ড্রিয়া থেকে এখানে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, একটা কার্বন ডাইঅক্সাইড মলিকুল রিমুভড হবে বা ডিকার্বক্সিলেশন হবে এবং কোয়ে অ্যাড হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এনজাইম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স এবং এখানে একটা NAD ইউজড হয়ে NADH প্লাস H তৈরি করবে, যেটা ফার্দার রেসপিরেটরি চেইনে গিয়ে ATP তৈরি করবে 3টা। আর এই পাইরুভেট ডিহাইড্রোজেনেস এই কমপ্লেক্সটা এটার কাজের জন্য আবার কোএনজাইম লাগে। হ্যাঁ, আমরা জানি যে এনজাইমের অ্যাক্টিভিটিকে হেল্প করা হচ্ছে কোএনজাইম এবং এখানে এই কমপ্লেক্সে 5টা কোএনজাইম লাগে। হ্যাঁ, 5টা কোএনজাইম লাগে, যেমন থায়ামিন পাইরোফসফেট, কোয়ে, NAD, FAD, লাইপোইক অ্যাসিড। এর মধ্যে একটু খেয়াল করে দেখো, মনে করে দেখো, TPP থায়ামিন পাইরোফসফেট, কোয়ে, NAD, FAD সবগুলো কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স ডেরিভেটিভস। হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্স থেকে আসে। একটু মনে করে দেখো কোন কোন ভিটামিন থেকে আসে, TPP, কোয়ে, এগুলো জিজ্ঞেস করবো তোমাদের। NAD কোন ভিটামিন থেকে আসে, FAD কোন ভিটামিন থেকে আসে, হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্সের কোনটা, হ্যাঁ, কোনটা B1 থেকে আসে, কোনটা B2, B3, B5, কোনটা থেকে কোনটা সেটা খেয়াল করবা। হ্যাঁ, এটা মনে রাখবা। তাহলে এই হচ্ছে মোটামুটি অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে। এরপরে এই অ্যাসিটাইল কোয়েটা TCA সাইকেলে এন্টার করবে। হ্যাঁ, এবং আমরা নেক্সট ক্লাসে এই TCA সাইকেল সম্পর্কে জানবো। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।